বন্ধুর ক্ষমতা রক্ষার জন্য একাই খানজারের অর্ধেক লোক হত্যা করেছে, কিন্তু সেই বন্ধুই কেন শত্রু হয়ে যায়? হ্যালো গাইস, কথা বলছিলাম সালার মুভির পার্ট 1 নিয়ে। কি মুভি ভাই! আমি রেটিং 100-তে 1000 দিব। চলো ঘটনায় যাওয়া যায়। ঘটনার শুরুতে দুই বন্ধুকে দেখানো হয়। একজন হচ্ছে দেবা আর অন্যজন হচ্ছে ভারদারাজ। একটা ছেলে ভারদারাজের নাকের অলংকার ছিনিয়ে নিয়েছে। দেবা সেই ছেলের কাছে নাকের অলংকার চাইতে চায়, কিন্তু ওই ছেলে বলে তোদের কেউ যদি এই পালোয়ানের সাথে লড়াই করে জিততে পারে তাহলেই ফেরত পাবে। দেবা তখন সেখানে একটি প্ল্যানিং করে পালোয়ানের সাথে লড়াই করতে যায়। দেবার বয়স কম হওয়ায় কেউ তাকে গ্রাহ্যই করছিল না। দেবা পালোয়ানকে খেপিয়ে এক কোণায় চলে আসে। পালোয়ান দেবাকে ধরার সাথে সাথেই দেবা কারেন্টের তার ধরে। কারেন্টের শক খেয়ে দুজনেই অজ্ঞান হয়ে যায়। শক খাওয়ার কারণে দেবার হাতে দাগ পড়ে যায়, আর ওই ছেলেটি ভয়ে নাকের অলংকার ভারদারাজকে ফিরিয়ে দেয়। যেহেতু দেবা হেরে গিয়েছিল, তাই ওইখানকার নিয়ম অনুসারে রাতে তাদের বাসায় হামলা হয়। দেবা তার মাকে বাঁচাতে দরজায় পেরেক মেরেছে, কিন্তু যারা আক্রমণ করতে এসেছে তারা দরজা ভেঙে ফেলে। এর মধ্যেই সেখানে ভারদারাজ এসে পৌঁছায়। ভারদারাজ ওইখানকার রাজার দ্বিতীয় স্ত্রীর ছেলে। ভারদারাজ হাতের বড় ব্রেসলেটটা আক্রমণকারীদের দিয়ে বলে দেবা ও দেবার মাকে ছেড়ে দিতে। বড় ব্রেসলেট যার কাছে থাকবে সেই হবে পরবর্তী সর্দার। রাজা একজন, কিন্তু সর্দার কয়েকজন হবে। তাই আক্রমণকারীদের প্রধান দেবা ও দেবার মাকে ছেড়ে দেয়। ভারদারাজ দেবাকে অন্য এলাকায় পাঠিয়ে দেয়। যাওয়ার আগে দেবা ভারদারাজকে কথা দেয়, আমাকে যখনই ডাকবি আমি চলে আসবো তোর জন্য। টাইম কিছুটা সামনে চলে আসে। এখন 2017 সাল। মেয়েটি তার বাবাকে না বলেই ইন্ডিয়ায় এসেছে। মেয়েটির বাবা ইন্ডিয়ার এক লোককে ফোন করেছে, কিন্তু মেয়েটি তো জানে না ইন্ডিয়ায় তাদের কত শত্রু আছে। তাই মেয়েটির বাবা ইন্ডিয়ার লোককে একটা ব্যবস্থা করতে বলে। অন্যদিকে মেয়েটির শত্রুদের কাছে ইন্ডিয়ার সব সিসি ক্যামেরার অ্যাক্সেস আছে। মেয়েটি ইন্ডিয়ায় পৌঁছে কিছু দূর যেতেই শত্রুরা আক্রমণ করে। ইন্ডিয়ার সেই লোক শত্রুদের একটি গাড়িতে উঠে মাস্ক পরে তাদের পিছনে চলে আসে। এই মেয়েটি হচ্ছে নায়িকা, যার নাম আদিয়া। শত্রুরা ওই গাড়িতেই আদিয়াকে উঠিয়েছে, যেই গাড়িতে ইন্ডিয়ায় থাকা আদিয়ার বাবার বন্ধু ছদ্মবেশে বসেছিল। আদিয়াকে নিয়ে কিছু দূরে যাওয়ার পরেই লোকটি গুলি করে শত্রুদের গাড়ির চাকা পাংচার করে দেয়, আর আদিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আদিয়াকে প্ল্যানিং করে একজন মহিলার বাসায় ইংরেজি টিচার বানিয়ে নিয়ে যায়। যেই মহিলার কাছে নিয়ে যায় সে হচ্ছে দেবার মা, আর দেবা হচ্ছে সালার মুভির নায়ক প্রভাস। শত্রুরা আদিয়াকে মিথ্যা মার্ডারের কেসে ফাঁসিয়ে দেয়, আর তাদের লোকদেরকেও বলে আদিয়াকে খুঁজতে, কারণ আদিয়াকে পেলে দেবাকেও খুঁজে পাওয়া যাবে। আসলে তারা দেবাকেই খুঁজছে। দেবার মা একটি স্কুলের টিচার। যে এলাকায় দেবারা থাকতো সেখানে গোল্ড মাইনে সবাই কাজ করত। দেবাও অন্য সবাই মতো গোল্ড মাইনে কাজ করত, আর সব বাচ্চারাও দিনমজুরি করত। তাই দেবার মা নিজ দায়িত্বে স্কুল প্রতিষ্ঠা করে। যদিও দেবার বডি পালোয়ানদের মতো ছিল, তাও সে ছিল খুব সহজ সরল। একদিন আদিয়াকে এলাকার কিছু গুন্ডা ইফটিজিং করে দেবার সামনে। গুন্ডারা হঠাৎ দেখে পুলিশের গাড়ি আসছে। গুন্ডারা দৌড়ে পালায়। অন্যদিকে দুজন লোক কিছু ইল্লিগাল জিনিস নেপালে পাচার করার জন্য শিপইয়ার্ডে এসেছে। কন্টেনারগুলো গাড়িতে করে নেপালে পৌঁছানো লাগবে। তারা একজনকে দায়িত্ব দেয় পাচারের জন্য। যার কাছে দায়িত্ব দেয় সেই কন্টেনারের বক্সে তাদের সিল মেরে ট্রাক নিয়ে রওনা দেয়। রিল্যাক্সে ট্রাকের ভিতরে ঘুম দেয়। কিছু দূর যেতেই প্রশাসনের লোকেরা আটকে ফেলেছে তাদের। প্রশাসনের লোকেরা কন্টেনার খুলে এই বক্সের সিল দেখে থরথর করে কাঁপছে। একটা সিল দেখে এত ভয় পাওয়ার কি আছে? অবশ্যই কোনো বড় রহস্য আছে। খানজার নামের এক এলাকার নাম জানতো সবাই। ভয়ে খানজারের নামটাও মুখে আনতো না। ইন্ডিয়ার এমন কেউ নেই যে খানজারের সিলকে আটকাবে। অন্যদিকে দেবার এলাকার এক ছোট্ট মেয়ের জন্মদিন। মেয়েটি দেবাকে প্লাস্টিকের ছুরি হাতে দিয়ে কেক কাটতে বলে, কিন্তু দেবার মা দেবার হাতে প্লাস্টিকের ছুরি দেখেও ভয় পায়, আর দেবার থেকে ছুরিটা নিয়ে যায়। আদিয়াকে দেবার মা যেই স্কুলে ইংরেজি টিচারের দায়িত্ব দিয়েছিল তা মাত্র 3 দিনের জন্য ছিল। বাচ্চারা তো আদিয়ার কথা শুনতোই না, কারণ আদিয়া কখনোই টিচার ছিল না। আদিয়া তখন মায়ের কাছ থেকে টিফিনের বাটি নিয়ে দেবাকে দেওয়ার জন্য দেবা যেখানে কাজ করতো সেখানে চলে আসে, কিন্তু ভুলে একটা বাটি স্কুলেই থেকে যায়। সেই বাটি নিয়ে আবার দেবার মাও দেবার কাছে যেতে থাকে। তখনই আদিয়াকে যারা খুঁজছিল, মানে আদিয়ার শত্রুরা, দেবাদের এলাকায় তাদের লোকেদের কাছে জানতে পারে
আদিয়া এখানেই আছে। দলবল নিয়ে তখন শত্রুপক্ষ সেই এলাকায় চলে আসে। আদিয়া দেবাকে টিফিনের বক্স ধরিয়ে দিতেই শত্রুপক্ষ চলে আসে আর আদিয়ার সাথে ছবি তুলে বসকে পাঠিয়ে দেয়। বস বলে এই মেয়েটাই। তখন শত্রুপক্ষরা আদিয়াকে গাড়িতে উঠায়। এতক্ষণে দেবার মাও সেখানে চলে আসে। দেবার মা দেবাকে কসম খাইয়েছিল যে সে যেন কখনো লড়াই না করে, কিন্তু আদিয়ার উপরে অত্যাচার দেখে দেবাকে বলে আদিয়াকে বাঁচাতে, আর শত্রুদের একজন বলে দেবার গলা কেটে দিতে। শত্রুপক্ষের দুজন দেবাকে মারতে ছুরি নিয়ে আসে। দেবা এক ঝাটকাতেই দুজনকে মেরে ফেলে। আর শত্রুপক্ষের বস ছবিতে দেখে একটু পাশেই দেবা দাঁড়িয়ে আছে। দেবাকে দেখে ভয়ে কাঁপতে থাকে। এর মধ্যেই দেবা শত্রুপক্ষের যারা এসেছিল একের পর এক সবাইকে মেরে ফেলেছে। ভাই, অ্যাকশন সিন তো আর মুখে বলে বোঝাতে পারবো না, মুভিটা না দেখলে আসল ফিলটাই পাবা না। সব শত্রুদের মেরে ফেলার পরে দেবাদের বাসায় দেবা আর দেবার মা জিনিসপত্র গোছাতে থাকে। 7 বছর ধরে পালিয়ে পালিয়ে থাকছে তারা। এখন আদিয়ার বাবার বন্ধুর কারণে দেবার লোকেশন ফাঁস হয়ে গেছে। আদিয়ার এখানে আসার আসল কারণ দেবার মা জানতে পারে। আদিয়াকে দেবার মা একদমই পছন্দ করতো না, তাই আদিয়ার জন্য দেবাকে রিক্সে ফেলতে চায় না। আদিয়া দেবাকে একটি হাঁড়ি দিয়ে বলে, এটা আমার মায়ের মরাদেহের ছাই। আমার মায়ের ইচ্ছা ছিল ইন্ডিয়ার নদীতে যেন তার ছাই ভাসানো হয়, এর জন্যই আমি ইন্ডিয়া এসেছি। দেবাকে বলে সে যেন আদিয়ার মায়ের ইচ্ছা পূরণ করে। তখন দেবা হাঁড়িটা নিয়ে যায় আর দেবার মা সব জিনিসপত্র নিয়ে অন্য ঠিকানার উদ্দেশ্যে দেবাকে নিয়ে রওনা দেয়। এর মধ্যেই এক লোক ট্রাকে থাকা লোকটিকে কল করে। ওই যে খানজারের সিল দেয়া ছিল, ট্রাকের লোকটিকে বলে আদিয়াকে ট্রাকে করে নিয়ে আসতে। মূলত এসব কিছুর পিছনে ছিল এক মহিলা, যে আদিয়াকে নিয়ে আসার অর্ডার দেয়। গাড়ি ওই এলাকায় থেমে যায়। আদিয়া আর আদিয়ার বাবার বন্ধুকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। দেবা ও দেবার মা অনেক দূরে ছিল, কিন্তু পাহাড় থেকে এসব দেখে দেবার মায়ের মনে দয়া হয়। দেবাকে বলে কোনোভাবে আদিয়াকে বাঁচাতে। অন্যদিকে আদিয়ার বাবা সেই মহিলার কাছে চলে আসে, যেই মহিলা ষড়যন্ত্র করে আদিয়াকে ধরিয়ে নিয়ে যাচ্ছে। সেই মহিলাকে বলে তুমি জানো না তুমি দেবার সাথে পাঙ্গা নিয়েছ। মহিলা তখন হাসতে শুরু করে আর বলে আমি জানতাম দেবা আসবে। দেবাকে আনার জন্যই আমার এত প্ল্যানিং। এখন খানজারের শত্রু হবে দেবা। দেবা তখন পাহাড়ের উপর থেকে খানজারের সিলমারা বক্সের কন্টেনারে লঞ্চার ছুঁড়ে মারে আর গুলি করে একের পর এক মানুষ মারতে থাকে। আসলে ট্রাক গিয়ে এক চেকপোস্টের সামনে দাঁড়িয়েছিল। চেকপোস্টের সবাই খানজারের লোক ছিল। এটা কিন্তু খানজার না, খানজার অন্য কোথাও। এখানে খানজারে থাকা সর্দারদের কিছু লোকের আস্তানা। চেকপোস্টে ঢোকার আগেই দেবা এই হামলা করেছিল। একের পর এক সেখানে সবাইকে মেরে ফেলে। আর যখনই ট্রাকে থাকা সেই চেলার কাছে আসে, তখনই সিসিটিভিতে দেবার রূপ চলে আসে আর সবাই থরথর করে কাঁপে। কিন্তু যে খানজারের সিলকে থামাবে, খানজার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এসব কথা সেই মহিলা আদিয়ার বাবাকে বলছিল। এ কারণে খানজারে থাকা ভারদারাজি দেবার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে। আর দেবা আদিয়া এবং আদিয়ার বাবার বন্ধুকে মুক্ত করে ছেড়ে দেয়। গাড়িতে যেতে যেতে লোকটি আদিয়াকে আগের ঘটনা শোনায়। ঘটনা তখন অনেক অতীতে চলে যায়। কিছু লোক চেঙ্গিস খানের থেকেও ভয়ানক ছিল। তারা ডাকাতি করে জিনিসপত্র নিয়ে এক জঙ্গলে আস্তানা করে। পাহাড় ও জঙ্গলে ঘেরা জায়গাটির নাম দেয় খানজার। সেখানে শিয়াল, ষাঁড় এবং ঈগলের পূজা করত এবং সেই অনুযায়ী তাদের সর্দার হতো। 1947 সালে ইংরেজরা ইন্ডিয়ার উপরে হত্যাযজ্ঞ চালালেও খানজারে ঢুকতেই পারত না। যখনই চেষ্টা করত, ইংরেজ সৈন্যরাই শেষ হয়ে যেত। যখন ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছে, তখন খানজারের কর্তা মানচিত্র থেকে খানজারের নাম মুছে ফেলে, কাইন্ড অফ আন্ডারওয়ার্ল্ডের মতো। ইন্ডিয়ার কোনো আইন খানজারে চলবে না, কিন্তু খানজারের দেয়া নিয়ম ইন্ডিয়ার মানতেই হবে। এমনকি পলিটিক্সেও খানজার নিজেদের ইচ্ছা মতো লোক নিয়োগ করতে পারবে। অনেক শক্তিশালী আর্মি গঠন করা হয় খানজারে। বুঝতেই পারছো খানজার কতটা ভয়ঙ্কর ছিল। এর জন্যই সবাই খানজারকে এত ভয় পায়। 1985 সালে সেই কর্তা মারা যায়। এরপর কর্তা হয় তার ছেলে। বর্তমান কর্তা হচ্ছে ভারদারাজের বাবা। ভারদারাজের বাবা ষড়যন্ত্র করে শিয়ালের মূর্তি ভেঙে ফেলে, আর শিয়ালের মূর্তির জন্য যত সর্দার নিয়োগ ছিল
তাদের সহ তাদের পরিবারের সব বাচ্চাদেরও মেরে ফেলে, যাতে ভারদারাজের বাবার পরে তার পরিবারের লোকেরা খানজারের কর্তার দায়িত্ব পায়। সাল 2010-এ খানজারের কর্তা মানে ভারদারাজের বাবা ষাঁড়ের মূর্তির সর্দারে তার পরিবারের লোকদের নিয়োগ দেয়, আর ঈগলের মূর্তির সর্দারে তার বিশ্বস্ত লোকদের নিয়োগ দেয়। তখনই একদিন ভারদারাজের বাবাকে ভারদারাজের বোনের জামাই মানে খানজারের এক সর্দার বিনয়ী ভাষায় বলে, 1985 সালে ভারদারাজ হাতের ব্রেসলেট অন্যকে দেওয়ার জন্য তাকে সর্দার বানাননি, কিন্তু আপনি তো ভারদারাজের মধ্যে আপনার বাবাকে খুঁজে পান। আসলে ভারদারাজ দেখতে তার দাদার মতোই ছিল। তখন বর্তমান কর্তা মানে ভারদারাজের বাবা সিদ্ধান্ত নেয় ভারদারাজকে ঈগলের মূর্তির সর্দারে নিয়োগ দিবে। আসলে ঈগলের মূর্তির এক সর্দারের বাবাকেই ভারদারাজ ব্রেসলেট দিয়েছিল, এর জন্যই কর্তা তাকে সরিয়ে ভারদারাজের আসন দিতে চায়, কিন্তু খানজারের নিবন্ধনে এমন কিছুই লেখা ছিল না। তাই ঈগল মূর্তির সেই সর্দার অন্য সর্দারদের পরামর্শ নিয়ে ভারদারাজকে মারার জন্য ছুটে যায়, কারণ যে বেঁচে থাকবে সেই খানজারের সর্দার হবে দুজনার মধ্যে। হামলা করে ভারদারাজ এবং তার সঙ্গীদের ঘায়েল করে দেয়। এক পর্যায়ে ভারদারাজের সৎ ভাই নাকের অলংকার ছিনিয়ে নিতে যাবে, তখনই প্রধান মহলের ঘণ্টা বেজে ওঠে। ওই যে 1985 সালে যখন ভারদারাজের অলংকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তখন যেই ছেলেটি ভারদারাজের অলংকার নিয়েছিল সেই হচ্ছে ভারদারাজের সৎ ভাই, আর ভারদারাজের বাবা এখন খানজারে ছিল না। এক কাজে সে খানজারে বাইরে যাওয়ার আগে তার প্রথম স্ত্রীর মেয়েকে সাময়িক কর্তা ঘোষণা করে। এই মেয়েই ঘণ্টা বাজিয়েছে প্রধান মহলে। সবাই থেমে যায়, আর ভারদারাজের অলংকারও সৎ ভাই নিতে পারে না। সব সর্দাররা তখন প্রধান মহলে চলে আসে, আর মেয়েটি তখন সিজফায়ার ঘোষণা করে যাতে ভারদারাজকে মারতে না পারে। সমঝোতায় এসে খানজারের নিবন্ধন অনুযায়ী 9 দিনের সিজফায়ার ঘোষণা করা হয়। 9 দিন পর ভোটের উপর নির্ভর করে সিজফায়ারের পরবর্তী পদক্ষেপ জানানো হবে। খানজারের সর্দাররা তাদের সুরক্ষার জন্য বিভিন্ন দেশ থেকে আর্মি হায়ার করে আনে, কিন্তু ভারদারাজ সিদ্ধান্ত নেয় সে শুধুমাত্র দেবাকেই আনবে। দেবার কাছে সে যায়, মানে 25 বছর আগে দেবাকে যেখানে পাঠিয়েছিল সেখানে আসে, আর দেবাকে নিয়ে খানজারে চলে আসে। ভারদারাজ কর্তার ছেলে হওয়া সত্ত্বেও কেউ তাকে সিজফায়ার চলাকালীন সময়ে সম্মান করত না। এই সব দেবা একদমই সহ্য করতে পারত না, কিন্তু ভারদারাজ বারবার দেবাকে আটকাতো। একদিন রাতে মদ খেয়ে ভারদারাজ দেবাকে সব কথা খুলে বলে। আসলে দেবাকে এখনও খানজারে নিয়ে আসার উদ্দেশ্যই জানানো হয়নি। পরের দিন ঈগল মূর্তি সর্দারের ছেলে ভারদারাজের সাথে বেয়াদবি করে, আর ঘুড়ি উড়িয়ে রশি কেটে দেয়। ঘুড়ি যেই ঘরের চালে পড়বে সেই ঘর থেকে একটা মেয়ে ওই ছেলের কাছে আনতে হবে, যাকে শারীরিক নির্যাতন করে বলি দেওয়া হবে। ভারদারাজ আজকে দেবাকে আটকায় না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। দেবা একের পর এক ওই ছেলের চেলাদের সেখানেই মেরে ফেলে। এক পর্যায়ে কারো কথা না শুনে ওই ছেলের গলায় বল্লম ঢুকিয়ে দেয়, আর মা কালীর মূর্তির সামনে বল্লমের মাথা পুঁতে ফেলে। দেবা ও ভারদারাজ সহ ভারদারাজের সঙ্গীদের কারাগারে পাঠানো হয়। ঘটে যাওয়া হত্যাকাণ্ড মহলে পৌঁছে যায়। ওই ছেলের বাবা মানে ঈগল মূর্তির সর্দার ছেলে হত্যার বিচার করবে। কর্তার মেয়ে বলে দেবার গলা কাটতে, কারণ তার ছেলেকে দেবা মেরেছে। অন্যদিকে ভারদারাজের সৎ ভাই উল্টো উস্কানি দিয়ে বলে এসব ভারদারাজের প্ল্যানিং। ভারদারাজ তখন দেবাকে আটকানোর চেষ্টাও করেনি। যখন ভারদারাজ ও দেবাকে মহলে সবার সামনে নেওয়া হয়, তখন খুন হওয়া ছেলের বাবা ভারদারাজকে বলি দিতে ভারদারাজের দিকে আগাতে থাকে। দেবা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সেই সর্দার শোনে না। ওই সর্দার যখন ভারদারাজের কলার ধরে, সাথে সাথেই দেবা সর্দারের হাত কেটে দেয়। উপস্থিত থাকা আর্মিদের বলা হয় দেবাকে থামাতে, কিন্তু দেবা বলে আমার বন্ধুর গায়ে কেউ হাত দেবে না। তাও আর্মিরা এগোতে থাকে। দেবা তখন সেই সর্দারের গলাও কেটে দেয়। সবাই নিশ্চুপ হয়ে দেখতে থাকে। আগামীকাল সেই সিজফায়ারের ভোটের দিন। দেবা ও ভারদারাজকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। দেবার কাছে তার বোন আসে আর বলে দুজনকে মেরেছে দেবা, যাদের দুজনই মহলের সদস্য। যদি বাঁচতে চাও তাহলে সিজফায়ারের চলমান সিদ্ধান্তে ভোট দিও। পরের দিন ভোটের সময় ঘনিয়ে আসে। সবার আগে সর্দারদের নিম্নপদস্থ লোকজন ভোট দেয়। নিক্তিতে হাতের ব্রেসলেট রাখে। নিক্তির এক পাশ হচ্ছে সিজফায়ার জারি রাখার পক্ষে,
আরেকটি হচ্ছে সিজফায়ার সরানোর পক্ষে। এরপরে সর্দারদের ভোট দেওয়া শেষ হলে বর্তমান কর্তা মানে ভারদারাজের বাবা কাজ শেষে চলে আসে। তিনিও সিজফায়ার জারি রাখার পক্ষে ভোট দেয়। ভোট এখন সমান সমান। যখন ভারদারাজের পালা আসে তখন সে সিজফায়ার বন্ধ করার পক্ষে ভোট দেয়। কিন্তু কেন? সিজফায়ার তো শুরু হয়েছে তাকেই বাঁচিয়ে রাখার জন্য। এখন 12টা 1-এ সিজফায়ার সরানোর ঘোষণা দেওয়া হয়। ঈগলের মূর্তি সেই সর্দার যার আসন ভারদারকে দেওয়ার কথা ছিল, সিজফায়ার শেষে ভারদারাজ ও দেবাকে সে বলি দেওয়ার জন্য নিয়ে আসে। ড্রাগস দিয়ে অনেক লোকজন সে পাগল বানিয়ে বন্দি করে রেখেছে, যারা এখন নরখাদক, রক্ত দেখলেই ছিঁড়ে খেয়ে ফেলে। তাদের সামনে ভারদারাজকে রক্ত মাখিয়ে ছেড়ে দেয়। ভারদারাজও কম শক্তিশালী ছিল না, নরখাদকদের হাত দিয়েই একের পর এক মারতে থাকে। কিন্তু কতক্ষণ? নরখাদক তো আর 5-10টা না, কয়েক হাজার। দেবা তখন কালী পূজারী মায়ের কাছে গিয়ে ট্যাটু করায় আর বলে, আমার চোখে যা দেখছো তারই ট্যাটু করো। ট্যাটু শেষে দেবা চাপাতি আর তলোয়ার নিয়ে নরখাদকদের সামনে দাঁড়ায়। নরখাদকদের হাতে মারা পড়লে তাদের সঙ্গীদেরও বলি দেওয়া হবে। কিন্তু দেবা তো হচ্ছে ভারদারাজের সালার। ভারদারাজ বলুক আর না বলুক, ভারদারাজকে বাঁচানোর দায়িত্ব তার। ছোটবেলায় বিদায়ের সময় ভারদারাজ দেবার নাম দেয় সালার। দেবা নরখাদকদের কচুকাটা করতে করতে ভারদারাজের কাছে আসে। ভারদারাজকে তলোয়ার ধরিয়ে দিয়ে দুজনে একসাথে নরখাদকদের হত্যা করতে শুরু করে। খানজারে তখন 2টা দল তৈরি হয়, একটা ভারদারাজকে মারার জন্য আর অন্যটা দেবাকে রক্ষা করার জন্য। কারণ দেবা আর কেউ না, শিয়ালমূর্তি সর্দারের বংশধর। ভারদারাজের বাবা শিয়ালমূর্তির লোকদের মারার সময়ই ভারদারাজ দেবাকে বাঁচিয়ে অন্য গ্রামে পাঠিয়ে দেয়। কথা কেউ জানতো না, শুধুমাত্র ভারদারাজের মেয়ের জামাই জানতো। সে শিয়ালমূর্তির লোকদের হত্যার প্রতিশোধ নিতে ছদ্মবেশে ভারদারাজের বোনকে বিয়ে করেছে। দেবাকে প্ল্যানিং করিয়ে সেই খানজারে আনিয়েছে। কিন্তু দেবা এসব জানে না। একদিকে খানজারের সর্দাররা কর্তার আসনের জন্য লড়াই করতে তৈরি হচ্ছে, অন্যদিকে শিয়ালমূর্তির লোকেরা খানজারকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কারা শেষ পর্যন্ত জিতবে? দেবা যখন আসল ঘটনা জানবে তখন কি হবে? সে কি বন্ধুকে ছেড়ে নিজেই কর্তার আসনে বসবে? এসব জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। তোমাদের জন্য এমনই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসবো। আর এখানেই সালার মুভির পার্ট 1 শেষ হয়। পার্ট 2 শীঘ্রই আসবে। মুভিটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। আজ এই পর্যন্তই। গুড বাই।